ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি, দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টা একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা সাড়ে 8টা বেজে যায়। স্টেশনে নেমে আরও 5 ক্রোশ হাঁটা, খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও ঘন্টা 2। তারপরে আর একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপরে দুপুর 2টোয়, তারপর সন্ধে 6টায়। সন্ধে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছাতে পারা যায় মাঝদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছাতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যাই না। তখন আমি কলকাতায় একটা মেসে থেকে পড়াশোনা করি। প্রত্যেক শনিবার দুপুর 2টোর ট্রেনে বাড়ি যাই। তাতে সুবিধা খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছানো যায়। কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়া সুবিধা হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে, লেখেন, তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন? তোমার পথ চাহিয়া আমরা বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুব চিন্তিত আছি, পত্রপাঠ উত্তর দিবে, ইত্যাদি। আমি বাবার একই সন্তান, বাবার বয়স হয়েছে, আমাকে নিয়ে তার যত চিন্তা, দুঃস্বপ্ন, ভাবনা, সব কিছু। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ করে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান, সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমাও দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে ইঁদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বট গাছের ছায় হাড়ুমুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বললে তারা কলকাতায় আসতেও পারে না, সে পয়সা তাদের নেই। তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে। আমার চাল চলন, জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগই পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কিরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বলতাম হ্যাঁ। তিনি বলতেন, হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা, এখন দিনকাল খুব খারাপ, আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই। তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্চা হতো না। কেউ হাতে করি দেবে, তাতেও যেমন তার ডাক পড়ত, আবার তেমন কারোর বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকে চাই। তারপর আছে বারোয়ারি তলায় দুর্গা পুজো, কালী পুজো থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদার বাড়িতে যত উৎসব, যত বিয়ে, ব্রত, উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। তাই এই আবহাওয়াতেই আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল, তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরবো, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক।
কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু, সে আমার পাশের বিছানায় শুতো, সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপরে তো সেই সন্ধ্যে 6টার আগে দেশে যাবার কোনো গাড়ি নেই। সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছাতে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না 0.5 ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়া পৌঁছাবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুর 2টোর ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়েই মাঝদিয়া স্টেশনে পৌঁছে গেল। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। একদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরেই বাজার। অত রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূর যেতে চাইলে না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই একই কথা বলে, অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব। তবু কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল। বাবা কাশির ওষুধ কিনে নিয়ে যেতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধ দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়েছিলাম হাজার মলম। মার পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম বাবার জন্য একটা। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যার রাত, আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে। 2-1টা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে গাছটাকে একেবারে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ও জায়গায় হাট বসে। হাট বেলা বলি শেষ হয়ে গেছে। চারিদিকে 2-4টে ছোটোখাটো দোকান। তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বট গাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকেই জায়গাটা এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। আর এখন তো মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল। বাবা বলছেন, আর কেন বসে আছো, খোকা আজকে বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এই সব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকো এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা। বর্ষার পর গরম পড়াতে রাস্তার ধুলো আবার জমেছে। এখনকার লোকও তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে গেলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে।
আমি আর এগালাম না, এগোতে ভয় করলো। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে? তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল, বললে, কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না, শুধু একটু থেমে বললাম, আমি। আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগলো, মুখের সামনে এসে বলল, কে? কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি তখন, কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। মূর্তিটা জিজ্ঞাসা করলে, ও তুমি বিমল, ধীরেশদার ছেলে? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো, চিনতে পারলাম মূর্তিটাকে। আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? বললাম, দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধে 6টার ট্রেন ধরে আসছি। নসু কাকা বললেন, তা আজকেই অমাবস্যার রাতে না এলেই পারতে, এই রাত বিরেতে কি আসা ভালো? আমাদের গাঁয়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। বললাম, তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন? নসু কাকা বললেন, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন, তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তান করতে হবে, যত রাতই হোক আমাকে যেতেই হবে। তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়া। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি, তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম, কই না তো। নসু কাকা বললেন, তা রাত্রিবেলা হয়তো ঠাউর হয়নি তোমার। তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করনি, চলো তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিই। বললাম, আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন, আর আপনারও তো তাড়াতাড়ি আছে। নসু কাকা বললেন, সে কি কথা, এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? শুনলে ধীরেশদা যে আমার উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। কি আর করা যাবে, ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি, সেজন্য ধীরেশদা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশোনাই থাক, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না, চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি, তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমার বাড়ি, এখন আর কোনো ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে, বলে তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজার কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা, বাবা। বাবা আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছেন, মাও জেগে উঠেছেন। তাড়াতাড়ি দরজা খুলে আমাকে দেখে বলল, খোকা তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই। বাবা বললেন, তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছাতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গাঁয়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি বললাম, আমি তো তা জানতাম না, রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনিই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু? নসু কাকা? বললাম, হ্যাঁ, তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন, তাদের বড় ছেলে মরো, তাই তিনি শান্তি সস্তান করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন, মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ, তোমার নসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন? তুমি কি সব আবোল তাবোল বকছো? আমি বললাম, বারে, আমি ভুল দেখবো কেন, আমি নসু কাকাকে চিনতে পারবো না? বাবা বললেন,
কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম। সে